কি মারা গেছে সত্যেন্দ্র? কি করে? আরে আমি তো কালকেই ভালো মানুষ দেখে এলাম। তাহলে আপনি কাজটা করবেন না, এটাই আপনার শেষ কথা, তাই তো? না স্যার, এটা অন্যায় কাজ স্যার। স্যার আমি আর এই 2 নম্বরই কাজ স্যার করতে পারছি না স্যার। সেটা আপনার আগে ভাবা উচিত ছিল। সরি স্যার। স্যার এখন স্যার আমি নিজের ভুল বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আপনি যখন কাজ করতে চাইছেনই না তখন আপনাকে জোর করবো না, কিন্তু কোনো কিন্তু নয় স্যার। স্যার 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 বিশ্বাস করুন স্যার, আমি কারোর কাছে কখনো স্যার আপনার নাম বলবো না স্যার, কখনো বলবো না স্যার, কখনো। আমার গাড়িতে আপনি কি করছেন? গাড়ি চালা, চালা গাড়ি। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক করেছিস তো? হ্যাঁ স্যার। কি? মিস্টার ঘোষ মারা গেছে? কিন্তু কিভাবে? নিউজে তো বলছে অ্যাক্সিডেন্ট। কিন্তু আমার মন বলছে এটা অ্যাক্সিডেন্ট নয়। তাহলে? আমার খুব মনে হচ্ছে মিস্টার ঘোষকে খুন করা হয়েছে। খুন? সত্যেন্দ্রকে খুন করেছে? আরে সত্যেন্দ্রর মতো একটা নিরীহ মানুষকে কে খুন করবে আর কেনই বা করবে? দেখো ছোট বৌদি ভাই, তুমি আবার এই খুনের দায়টা আমার ঘাড়ে চাপিয়ে দিও না। এতদিন তো বলছিলে যে আমি চুরি করেছি, এবার হয়তো বলবে যে এই সত্যেন্দ্র ঘোষকে খুনটাও আমিই করেছি। এসব তুই কি বলছিস বাবা? অনেক অনেক কষ্ট থেকে বলছি রে ছোট্ট ভাই কথাগুলো। দেখ এমনিতেই তো আমাকে ছোট বৌদি ভাই পছন্দ করে না, তাই কেমন যেন ভয় হচ্ছে। মনে হচ্ছে যেখানেই যে খারাপ কিছু হবে সব দায় আমার ঘাড়ে এসেই পড়বে। বাবা, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না। একে অন্যকে দোষারোপ করার এটা সময় নয়। আমি শুধু ভাবছি সত্যেন্দ্র ঘোষের কথা। একটা জল জ্যান্ত মানুষ এইভাবে চলে গেল এরকম হঠাৎ করে। হঠাৎ করে নয় বাবা, যেটা তো আমারও মনে হচ্ছে এটা একটা ঠান্ডা মাথায় খুন। আর পুলিশও কিন্তু এই সন্দেহটাকে একেবারে উড়িয়ে দিতে পারছে না। মিস্টার ঘোষ যে ডিসঅ্যাপিয়ার করে গেল, এর সাথে আমাদের কোম্পানির কারুর না কারুর একটা কানেকশন আছে। তুই কি বলছিস ছোটদা ভাই? এসব মন গড়া কথাবার্তা। মন গড়া কথা এটা নয় রে, মন গড়া কথা নয়। অ্যাকচুয়ালি কি জানিস, অনেকগুলো ক্লু পাওয়া যাচ্ছে, আর আমার কেন জানি না মনে হচ্ছে এই ক্ষতির প্রভাবটা আমাদের পরিবারের উপর পড়তে পারে। বাবা, তাই আমি বলছি কি, আজ থেকে না আমাদের এই কেসটার সাথে জড়ানোর কোনো দরকার নেই। মানে আমাদের পরিবারের কারুরই জড়ানোর কোনো দরকার নেই। পুলিশ যেভাবে নিজের তদন্ত করছে ওদেরকে করতে দেয়া হোক। বরঞ্চ বাবা তুমি পুলিশের কোনো একটা বড় অফিসারের সাথে একটু কথা বলতে পারো, যাতে কেসটা একটু ফাস্ট ট্র্যাক হয়, যাতে ওরা একটু সিরিয়াসলি কেসটাকে দেখে। কারণ
এই কেসটার সাথে অনেক সাধারণ মানুষের জীবন জড়িয়ে আছে বাবা। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। দেখুন, আমাদের কোম্পানিতে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। সেই ওষুধ যদি জাল হয়, সেই ওষুধ যদি এক্সপায়ার হওয়ার পর বাজারে এইভাবে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। হ্যাঁ বাবা, খুব বড় বিপদ হতে পারে। আর শুধু আমাদের কোম্পানির নয়, আমাদের পরিবারের মানুষদের বিপদ হতে পারে। বাবা, আমি নিশ্চিত যেই শত্রুতা করে থাকুক না কেন, সেই শত্রুর সঙ্গে মিস্টার ঘোষের কোনো না কোনো সম্পর্ক আছে। সেই শত্রু আগে থেকেই জেনে গেছিল যে আমরা মিস্টার ঘোষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, বা হয়তো কেউ ওই শত্রুকে জানিয়ে দিয়েছিল। কিন্তু সেটা তো কারোরই জানার কথা নয় আলো, কারণ তোমরা যে সত্যেন্দ্র ঘোষের সাথে দেখা করতে যাচ্ছ সেটা তুমি, আমি আর আকাশ ছাড়া আর তো কেউ জানতো না। তাহলে ছোট বৌদি ভাই, তুমি আমার দিকে হঠাৎ করে তাকাচ্ছ কেন? এখন কি খুনের দোষ কি আমার নাকি? থ্যাংক গড যে আমি তোমাদের কোনো প্ল্যান শুনিনি, না হলেও তো বলতে যে আমি সত্যেন্দ্র ঘোষকে খুন করেছি। বাবান, এই সমস্ত কি বলছিস কি তুই? এসব কথা তো তোকে কেউ বলেনি। হ্যাঁ বলেনি, কিন্তু বলতে কতক্ষণ? একবার ভেবে দেখো মা, আমাকে এখন সব ব্যাপারে সন্দেহের চোখে দেখা হচ্ছে। আমি একজন শান্ত প্রকৃতির মানুষ। আমি আমি মানুষ খুন করা তো দূরের কথা, আমি কখনো মশাই মেরে দেখিনি। অবশ্য এখন তো তোমরা আমার কথা কেউ বিশ্বাস করবে না। এখন তো সবাই ছোট বৌদি ভাইয়ের কথাই তোমরা বিশ্বাস করবে। না প্রতীক, আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি এটাও বিশ্বাস করি যে তোমার মতো সৎ, সরল, সহজ মানুষ আর হয় না। আর আমি জানি তুমি কখনো কোনো অন্যায় করতে পারো না। আর আলো শোন, আমি কিন্তু তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই প্রতীকের ওপর কিন্তু কোনো মিথ্যে অভিযোগ আনবি না। আর সত্যি যদি কাউকে ধরার হয়, তাহলে যারা দোষ করেছে পারলে তাদেরকে ধর। কাউকে কিছু বলার দরকার নেই। অপরাধীদের ধরার দায়িত্বটা পুলিশের ওপরই ছেড়ে দাও। হ্যাঁ বাবা, এটার পেছনে না খুব বড় একটা চক্র কাজ করছে। দেখলে না কিভাবে মিস্টার দত্ত আর মিস্টার চৌধুরী ভ্যানিশ হয়ে গেল? রাইট, কারণ এই সত্যেন্দ্রর অ্যাক্সিডেন্টের সাথে দত্ত আর চৌধুরীর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। কেউ না কেউ তো শত্রুতা করছে, আর সেই শত্রু আমাদের ব্যাপারে অনেক কিছু জানে। আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছু জানতে পেরে যাচ্ছে। তার মানে সেই শত্রু আমাদের উপর কড়া নজর রাখছে। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি যেভাবেই হোক আসল সত্যিটা খুঁজে বার করবই। আলো, আবার দেখো, তোমাকে না আমি বলেছি যে তুমি এসবের মধ্যে একদম জড়াবে না। আরে বাবা, তোমার কোনো একটা বড় বিপদ হয়ে যেতে পারে। বিপদের ভয়ে থেমে যাওয়ার মেয়ে তো আমি নই আকাশ। আসল সত্যিটা আমাকে জানতেই হবে। আমাদের কোম্পানিতে চাকরি করে একজন মানুষ এভাবে বেঘরে প্রাণ দিল, তার জন্য কি কোনো দায় আমাদের নেই? আমরা চুপ করে থাকবো? কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো? আমি নিশ্চিত মিস্টার ঘোষের সঙ্গে
শত্রুর কোনো না কোনো একটা কানেকশন ছিল। আমার বিশ্বাস অন্যায় কখনো চাপা থাকে না, একদিন না একদিন সবার সামনে অন্যায় ঠিক প্রকাশিত হবে। আর কে এত বড় অন্যায়টা করছে সেটা আমরা ঠিক জানতে পারবো। হ্যালো, কে বলছেন? হ্যালো মিসেস চৌধুরী, আমি আপনার হাজবেন্ড মিস্টার চৌধুরীর ব্যাপারে কিছু কথা জানতে চাই। আপনি কে? আমি আমি আলু, মানে তীর্থঙ্কর সেনগুপ্তর ছোট ছেলের স্ত্রী। ও, আপনিই বড় সাহেবের ছেলের বউ? হ্যাঁ। আচ্ছা, যেদিন মিস্টার চৌধুরী শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন তার মধ্যে কি কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? কই না তো। ও আচ্ছা, ওই দিন যেদিন বেরিয়েছিলেন উনি কখন ফিরবেন কিছু বলেছিলেন? না তো, সেইভাবে কিন্তু কিছু বলে যায়নি। রোজ যেভাবে অফিস যায় সেই সময় অফিসে বেরিয়েছিল। ও আচ্ছা। মানুষটা তো এখনো বাড়ি ফিরলো না, এতদিন পার হয়ে গেল। এদিকে আজকে খবরে দেখলাম উনি এক কালিক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওরও কিছু হয়ে গেল না তো? আমার খুব ভয় করছে। মিসেস চৌধুরী, আপনি একদম চিন্তা করবেন না, আপনার হাজবেন্ড ঠিক ফিরে আসবে। কবে ফিরে আসবে বলুন তো? মানুষটা কোথায় আছে, কি করছে, কিছুই তো জানতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনারা তো মালিক পক্ষ, আপনারা চেষ্টা করলে পারেন না আমার স্বামীকে খুঁজে আনতে? মিসেস চৌধুরী প্লিজ প্লিজ, আপনি এত ভেঙে পড়বেন না। সবাই খুব চেষ্টা করছে আপনার হাজবেন্ডকে খুঁজে বের করার জন্য। আপনি একটু ভরসা রাখুন, একটু বিশ্বাস রাখুন। তবে তবে আপনার কথায় বিশ্বাস করে ভরসা করতে ইচ্ছা করছে। দেখুন, পুলিশের মতো চেষ্টা করছে আর আমিও আমার মতো চেষ্টা করছি। রাখছি, আপনি এত চিন্তা করবেন না। এখন আমার মিসেস দত্তর সঙ্গে কথা বলতে হবে। রাখছি, কেমন? ঠিক আছে। আলো, তুমি কারোর কথা শুনবে না, তাই না? কারোর কথা শুনবে না। আচ্ছা আলো, তোমার এত কিসের জেদ বলো তো? কেনই বা এত জেদ? দেখুন, আমি কোনো জেদ দেখাচ্ছি না, শুধু এই মুহূর্তে আমার মন যেটা চাইছে আমি সেটাই করছি। আবার কাকে ফোন করছো তুমি? মিসেস দত্তকে। একটু আগে মিসেস চৌধুরীর সঙ্গে কথা হলো, এখন মিসেস দত্তর সঙ্গে কথা বলবো। দেখুন, এই দুজন মানুষ এতগুলো দিন ধরে মিসিং, তাদের বাড়ির কোনো খোঁজ খবর রাখবো না আমরা? আর সব থেকে বড় কথা, তারা কেন মিসিং সেটাও তো আমাদের জানতে হবে। এটা জানবার কাজ পুলিশের। পুলিশ নিজের কাজ করছে। তুমি কিন্তু এসবের মধ্যে নিজেকে জড়াবে না আলো, আর কাউকে তুমি ফোন করবে না। আমি তোমায় বারবার বারণ করছি, বাবাও তোমায় বারণ করেছে। আরে আপনি কেন বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না যে আসল কালপিট ধরা পড়তেই হবে? আসল কালপিট যদি ধরা না পড়ে তাহলে আমাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর তার জন্য আমার মনে হয় আসল কালপিট ধরা পড়াটা খুব দরকার। সেটা আমিও জানি আলো, কিন্তু এটা যাদের কাজ সেই কাজ তারা করছেন। তুমি এসবের মধ্যে কেন জড়াচ্ছ? কেন যে আমি এসব করছি শুধু আমিই জানি। বাবান যদি সত্যি সত্যি এগুলোর জন্য দায়ী হয় তাহলে ছায়াকে বাবানের হাত থেকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমাকে বাবানের মুখোশ সবার সামনে খুলে দিতে হবে। বাবান ক্রমশ ছায়াকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছে। আর বাবান যদি সত্যি সত্যিই দোষী হয়, ক্রিমিনাল হয়, তাহলে আমি চাইবো না আমার বোন একজন ক্রিমিনালের সঙ্গে এভাবে বন্ধুত্ব বাড়াক। আমি চাইবো না আমার বোন এরকম একজন ছেলেকে ভালোবাসুক যে একজন ক্রিমিনাল। বাবানের জন্য তো ছায়া পাগল হয়ে গেছে, ভালোবাসা অন্ধ হয়ে গেছে। একজন ভুল মানুষকে ভালোবাসার জন্যে আমি ছায়াকে কিছুতেই কষ্ট পেতে দেব না। আলো, কি ভাবছো কি তুমি? কিছু না, আমি বলছি কি, আপনি আমাকে আরেকটা দিন সময় দিন, আমি পুরো বিষয়টা আরো ভালো করে বুঝে নিই। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? আরে ঠিক আছে,
তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। সবার জন্য তোমার সময় আছে, খালি আমার জন্য তোমার সময় নেই। আমি কি করছি কি না করছি সেদিকে নজর রাখার কোনো কোনো প্রয়োজনই মনে করো না তুমি? আপনার কোন কাজের কথা বলছেন শুনি? শুনতে হবে না। এতদিন ধরে আমি আমার নতুন অ্যালবামের জন্য কতগুলো গানে সুর দিলাম, কতগুলো গান গিটারে তুললাম, কতগুলো গান রেডি করলাম। কেউ একটু এনকারেজমেন্ট দিল না, কেউ একটু সাপোর্ট করলো না, কারোর কোনো খেয়ালই নেই। আরে বাবা, শিল্পীদের আসল খিদে হলো উৎসাহের খিদে, প্রশংসার খিদে। সেটা যদি কেউ একটু বুঝতো, কিন্তু না, আমার তো আশা করাটাই ভুল হয়েছে। ও, তার মানে আপনি এখন আপনার গান শোনাবেন, সেই গান আমায় শুনতে হবে, আর গানটা ভালো লাগুক না লাগুক আমায় প্রশংসা করতে হবে, তাই তো? শুনতে হবে না। এই না 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 না, শুনবো না কেন? শুনবো শুনবো, তবে ভালো না লাগলে খারাপ বলতে পারবো তো? না মানে আপনার তো নিজের সম্বন্ধে খারাপ কিছু শোনার কিংবা নিজের সমালোচনা শোনার অভ্যেস নেই, তাই বলছিলাম। মোটেও না, আমার গান তোমার খারাপ লাগতেই পারে না। এই তো, এটাকেই বলে ওভার কনফিডেন্স। বসুন, এখানে বসুন, বসুন বসুন। আজ আমি আপনাকে একটা কথা বলি, জ্ঞান দিদি জ্ঞান দিচ্ছে এটা কিন্তু ভাববেন না। দেখুন, জীবনে ভালোটা যেমন শুনতে ভালো লাগে, তেমন খারাপটা শুনতেও খারাপ লাগে, কিন্তু প্রত্যেকটা মানুষের ভালো খারাপ দুটোরই শোনার অভ্যেস থাকা উচিত, আর বিশেষ করে শিল্পীদের। আর এই অভ্যেস যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই হতাশা, অবসাদ এইসব আপনার মনকে গ্রাস করতে পারে। তা হয়তো তুমি ঠিকই বলেছো আলো, কিন্তু কি জানো তো, আমরা শিল্পীরা নিজেদের ক্রিয়েশনকে নিয়ে খুব পজিটিভ হয়ে যাই। এই ক্রিয়েশনের নিন্দা আমরা কখনো সহ্য করতে পারি না। সে যাই হোক, আমার গানটা খারাপ লাগলে কিন্তু আমি খারাপই বলবো। ওকে, অন্তত খারাপ বলার জন্য হলেও আমার গানটা তো শুনবে। আমার জন্য একটু হলে সময় তো বার করবে, তাতেই আমি হ্যাপি। তবে যেটা গাইবো সেটা আমার ক্রিয়েশন নয়। বাইরে বৃষ্টি নামলো বোধহয়। হ্যাঁ, কিন্তু একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল। আসলে আলো, প্রকৃতিও চায় যে আমি তোমায় গান শোনাই।